স্বাগতম সকলকে। আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের পঞ্চম দিনের যে আলোচনা, সেটা তোমরা সবাই জানো যে আমরা লুসেন্ট এবং এনসিইআরটি থেকে বাংলায় আলোচনা করছি। এখানে একদম আলোচনার মাধ্যমে আমরা শেখার চেষ্টা করছি। আমরা একদিন আর্টসের সাবজেক্ট রাখছি লুসেন্ট থেকে, অর্থাৎ ইতিহাস ভূগোল এই সমস্ত, এবং একদিন সায়েন্সের একদম ক্লাস 9-এর যে এনসিইআরটির বই রয়েছে সেখান থেকে আমরা শুরু করেছি। তো চলছে, এবং আজকে আমাদের যে শিডিউল অনুযায়ী আজকে আমাদের রয়েছে ইতিহাসের ক্লাস, পরের দিন আবার আগামীকাল থাকবে আমাদের বিজ্ঞানের ক্লাস। বিজ্ঞানে আমরা আগের দিন প্রলম্বন, দ্রবণ এবং কোলয়েড করেছি, আমরা তার পরের পার্ট করব। তারপরে আমাদের থাকবে বিভিন্ন পৃথকীকরণ পদ্ধতি, এই সমস্ত নিয়ে থাকবে বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা আগামীকাল হবে। কিন্তু আজকে আমাদের ইতিহাস, কারণ আগের দিন আমরা ইতিহাসের বিভিন্ন ধরনের ইতিহাসের উৎস সম্পর্কে আমরা জেনেছি। ইতিহাসের উৎস মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বুদ্ধিস্ট টেক্সট, অর্থাৎ বৌদ্ধদের গ্রন্থ, জৈনদের গ্রন্থ, বিভিন্ন ধরনের হিন্দু টেক্সট, ব্রাহ্মণিক্যাল টেক্সট, এগুলো আমরা জেনেছি। আমরা জেনেছি রামায়ণ, মহাভারত, আরণ্যক, উপনিষদ, বেদ, এই সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা শুরু করব হিস্টোরিক্যাল টেক্সট কোনগুলো আছে ইতিহাসের উৎস হিসাবে সেইগুলো। তবে তার আগে আমি অবশ্যই আগের দিন যারা ছিল আলোচনায় তাদেরকে আমি জিজ্ঞাসা করে নেব, দুই একটা প্রশ্ন অবশ্যই আমি জিজ্ঞাসা করব। আচ্ছা নীলয়, তুই বল যে আমরা ব্রাহ্মণিক্যাল টেক্সট বা যে হিন্দু টেক্সটগুলো দেখেছি, তার মধ্যে যে শ্রুতি টেক্সট যেগুলো ছিল সেগুলো কি কি ছিল? শ্রুতি টেক্সট কি কি ছিল আগে বল। কার অপর নামকে শ্রুতি বলা হয়? বেদ। তাহলে বেদ অথবা সংহিতা ছিল। আর কি ছিল? বেদাঙ্গ ছিল না। তারপরে কি ছিল? তোমরা যারা আগের দিনের আলোচনা দেখেছো তারা বলো, তোমরা নিজেরা বলার চেষ্টা করো। আগের দিন বলেছিলাম অবশ্যই। কি ছিল? আর কি ছিল? তুই ছিলি? ব্রাহ্মণ ছিল, আরণ্যক ছিল, আর কি ছিল? উপনিষদ ছিল। তাহলে এইগুলো ছিল আমাদের শ্রুতি টেক্সট। আচ্ছা, পরাবিদ্যা বা স্পিরিচুয়াল লার্নিং, পরাবিদ্যা সম্পর্কে আমরা জানতে পারি কোন টেক্সট থেকে? কোন গ্রন্থ থেকে আমরা পরাবিদ্যা সম্পর্কে জানতে পারি? মানে কোন গ্রন্থের মূল বিষয় হলো পরাবিদ্যা? উপনিষদ। উপনিষদের মধ্যে থেকে আমরা জানতে পারি পরাবিদ্যা। তোরা আরো বাইরে চলে যা। তা তোরা যদি উত্তর দিস এটা আসবে কি করে? এই জায়গায় কাছে আয়, এই জায়গায়। আচ্ছা, রামায়ণ থেকে আমরা কোন দুটো জাতি সম্পর্কে জানতে পারি যারা আক্রমণ করেছিল? কাদের কাদের নাম বলা হয়েছিল? কি ছিল? রামায়ণ থেকে আমরা কোন দুই জাতি সম্পর্কে জানতে পারি যারা আক্রমণ করেছিল? রামায়ণ থেকে কি জানি আর মহাভারত থেকে কি জানি? রামায়ণ থেকে আমরা কি জানি? যে যবন বা গ্রিক, আর কি স্কাইথিয়ান বা শক, তারা আক্রমণ করেছিল, তারা জানি। আর মহাভারতে আমরা কি এই যে স্কাইথিয়ান বা শক এবং যবন বা গ্রিক, তার সাথে হুন সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, ত্রিপিটক সম্পর্কে আমরা জানতাম। ত্রিপিটক কয় রকমের? তিন প্রকার। কি কি? কি পিটক? সূত্র পিটক না, সুত্ত। ফার্স্টে কি ছিল? ফার্স্টে আচ্ছা ঠিক আছে, তুই সূত্র পিটক বল। সূত্র পিটক, অভিধম্ম পিটক, অভিধর্ম না, অভিধম্ম পিটক। আচ্ছা, জাতকার গল্প কোন পিটক থেকে পাওয়া যায়, মানে কোন নিকায়া থেকে পাওয়া যায়? জাতকার গল্প কোন পিটকের কোন নিকায়া থেকে পাওয়া যায়? জাতকার গল্প সূত্র পিটকের কোন নিকায়া থেকে? সূত্র পিটকের কোন নিকায়া থেকে? খুড়াকা নিকায়া। সেখানে কটা জাতকের গল্প আছে? 549টা। তো যাই হোক, এগুলো সব আগের দিন ছিল, এরা কেউ ঠিকঠাক করে পড়েনি, সেটা এদের ব্যাপার, নাও পড়তে পারে। আর তোমরা, আশা করছি তোমরা পড়বে বা তোমরা আলোচনা করার চেষ্টা করবে। পরের দিন আমরা যদিও সপ্তাহ শেষে একটা করে রিভিশন আলোচনা রাখবো, সেদিন আমরা বিজ্ঞানে যা যা পড়লাম এবং ইতিহাসে যা যা পড়লাম সব নিয়ে কিন্তু একদিন করে আলোচনা হবে সপ্তাহে, ঠিক আছে? সেটা রবিবার হোক বা অন্য সপ্তাহে একদিন করে আমরা আলোচনা করবো যে বিজ্ঞানে 3 দিন কি পড়লাম আর 3 দিন যে আমরা আর্টসের সাবজেক্ট পড়লাম সেগুলো নিয়ে সব মিলে একদিন থাকবে, সেদিন রিভিশনের
দিন থাকবে, সেদিন আশা করছি সেদিন এরা সবাই বা তোমরা সবাই দেখে আসবে ব্যাপারগুলো। তো আমরা শুরু করছি, আজকে এগোচ্ছি আমাদের পরবর্তী যে ইতিহাসের উৎস নিয়ে আমরা বলছিলাম। আমরা দেখে নিয়েছে যে রিলিজিয়াস টেক্সট আমরা দেখলাম। রিলিজিয়াস টেক্সটের মধ্যে আমরা দেখেছি যে ব্রাহ্মণিক্যাল টেক্সট এবং বুদ্ধিস্ট টেক্সট, জৈন টেক্সট আমরা দেখলাম। এবার আজকে আমরা কিছু হিস্টোরিক্যাল টেক্সট দেখবো, অর্থাৎ ঐতিহাসিক যে গ্রন্থগুলো সেগুলো, অর্থাৎ যেগুলো ধর্মকে কেন্দ্র করে লেখা হয়নি, মানে বেশিরভাগ মানে মেনলি ওখান থেকে আমরা ঐতিহাসিক তথ্য পাই। আচ্ছা, কিন্তু যদিও সবগুলোকে একেবারেই আমরা যে সেকুলার টেক্সট বা হিস্টোরিক্যাল টেক্সট হিসেবে আমরা ধরে নেব তাও বলা যায় না অ্যাকচুয়ালি, কারণ প্রাচীনকালে যা কিছু লেখা হতো বেশিরভাগই কিন্তু ধর্মকে কেন্দ্র করেই লেখা হতো। তো সুতরাং সেই পাওয়ার জায়গাটা খুবই কম। তবুও আমরা দেখব কিছু কিছু বই এমন আছে যেগুলোতে ধর্মীয় প্রভাব অনেকটাই কম ছিল। যেমন আমরা যদি বলি যে কৌটিল্যের লেখা বই, তার নাম কি? কি শাস্ত্র? অস্ত্রশাস্ত্র। কৌটিল্যের লেখা বইয়ের নাম কি? অর্থশাস্ত্র। অর্থ ইকোনমির উপর লেখা বই, ওটা অস্ত্রশাস্ত্র না। যাই হোক, তো ওটা লেখা হয়েছিল কবে না 4th সেঞ্চুরি বিসিতে। কবে লেখা হয়েছিল? 4th সেঞ্চুরি বিসিতে। আচ্ছা, এটার মধ্যে যে তৎকালীন সময়ের কি ছিল, তৎকালীন সময় যে শাসন ব্যবস্থা কেমনভাবে চালানো হতো সেইটাই যে শুধুমাত্র ছিল তা না, একই সাথে মানে শাসন ব্যবস্থা মানে কেমনভাবে রাজা কি করবে না করবে শুধুমাত্র সেইটা না, তৎকালীন সমাজের সামাজিক এবং ধার্মিক, কি বললাম, অর্থাৎ শাসন ব্যবস্থা মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো সেগুলো, তার সাথে সোশ্যাল এবং রিলিজিয়াস। আচ্ছা, একটা কলম দে তো যদি থাকে আশেপাশে। ওই দেখ ভেতরে কলম আছে, ওই দেখ। হ্যাঁ, তো সোশ্যাল এবং রিলিজিয়াস যে অ্যাঙ্গেল, তার সাথে সাথে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাঙ্গেল, সমস্ত কিছুই কিন্তু ছিল ওই বইটাতে। এই বইটাকে আমরা পৃথিবীর দুটো বিখ্যাত গ্রন্থের সাথে তুলনা করতে পারি, যে দুটো গ্রন্থ আবার বিখ্যাত ব্যক্তির লেখা। একটা হচ্ছে অ্যারিস্টটল, তার লেখা বইয়ের নাম হচ্ছে পলিটিক্স। তার লেখা বইয়ের নাম কি? পলিটিক্স। আর মেকিয়াভেলির লেখা বইয়ের নাম হচ্ছে প্রিন্স। মেকিয়াভেলির লেখা বইয়ের নাম হচ্ছে প্রিন্স। নীলা একটু কাছে চলে আয়, তো আওয়াজগুলো যাতে আসে, অত দূর থেকে আওয়াজ আসবে না ঠিকঠাক। কাছে চলে আয়, এমনিতেও হাওয়া হচ্ছে না, অমনিতেও হাওয়া হচ্ছে না, সুতরাং কাছে আয়। আচ্ছা, তাহলে মেকিয়াভেলির লেখা বইয়ের নাম কি? প্রিন্স। আর অ্যারিস্টটলের লেখা বইয়ের নাম পলিটিক্স। এই দুটো বইয়ের সমতুল্য হিসাবে ধরা হয় কোন বইটাকে? আমাদের অর্থশাস্ত্র। কে লিখেছে? কৌটিল্য। কোন সেঞ্চুরির লোক ছিল? 4th সেঞ্চুরি বিসি, ওই সময় লোক ছিল। আচ্ছা, কৌটিল্য কিন্তু হ্যাঁ, তো 400 বিসি মানে 4th সেঞ্চুরি বিসি সেঞ্চুরি। তো যাই হোক, তো এবার কৌটিল্য মানে কিন্তু চাণক্য, ঠিক আছে, সেই চাণক্য। আচ্ছা, এবার আমরা আরো আসবো আর একটা গ্রন্থ যার নাম হচ্ছে নীতিসার। কি সার? এটা আবার 4th সেঞ্চুরি এডিতে লেখা, মানে 4th to 6th সেঞ্চুরি এডিতে লেখা। ওটা কিন্তু ছিল বিসিতে, এটা কিন্তু ডাইরেক্ট এক ধাক্কা কত 800 বছর পিছিয়ে গেল, কিন্তু 4th সেঞ্চুরি এডিতে লেখা। আচ্ছা, নীতিসার কে লিখেছে? নীতিসার মানে নীতিসার এটা লিখেছে যে কমান্ডক। হ্যাঁ, কমান্ডক। কে লিখেছে? কমান্ডকের লেখা বইয়ের নাম কি তাহলে? নীতিসার। আচ্ছা, নীতিসার কোন যুগের মানে এই বইটাতে আমরা কোন যুগ সম্পর্কে, আরে আওয়াজ করিস না, হ্যাঁ আমরা গুপ্ত যুগ সম্পর্কে, কারণ 4th সেঞ্চুরি বলেছে, 4th সেঞ্চুরি যেহেতু ওটা কি গুপ্ত পিরিয়ডটাই হবে, কারণ গুপ্ত যুগ কত সালে শুরু হয়? ওই সময় প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসে 319। আচ্ছা, তাহলে কমান্ডকের লেখা বইয়ের নাম কি? গীতিসার না, নীতিসার। আচ্ছা, তাহলে একরকম ভাবে এই হ্যাঁ নীতিসার মানে হচ্ছে এসেন্স, কনক্লুশন, ঠিক আছে, মানে ওর জিস্ট খানা কি, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে এই ধারারই একটা বই, তা হচ্ছে শুক্র নীতিসার। কি নীতিসার? এটা নামের মধ্যেই লেখার যে লেখক তার নাম আছে, তার নাম হচ্ছে শুক্র লিখল। হ্যাঁ, লিখেছে কে? শুক্র। তার লেখা বইয়ের নাম তাহলে কি? শুক্র নীতিসার, ঠিক আছে। আচ্ছা, নীতিসার কে লিখেছে? শুধু নীতিসার। শুধু আমার সাথে বললে হবে? মাঝখানে তো কিছু রাখা লাগবে মাথার মধ্যে। কি বললাম? কমান্ডকের লেখা বইয়ের নাম কি? নীতিসার। উনি কোন সময় বইখানে লেখা আছে? 400 এসি কোন যাচ্ছে পাচ্ছিস? 4th সেঞ্চুরি এডি থেকে 6th সেঞ্চুরি এডি। আচ্ছা, এডি আর বিসি কি জানিস তো?
বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, আর এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি। বিফোর খ্রিস্ট মানে হচ্ছে শূন্য, যে শূন্য শূন্য খ্রিস্টাব্দের আগের খ্রিস্টাব্দ, ওগুলো সব বিসিতে চলে যাবে। আর শূন্যর পরে যেগুলো সেগুলো হচ্ছে কি হবে, এডিতে আসবে। আমাদের বাংলায় ছিল খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ এডিবিসি, এসি না, এডিবিসি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা আচ্ছা এইগুলো কিন্তু আবার একটু এখন অন্য নামও ইউজ করা হয়, যেহেতু ওইগুলো বললাম না যে এডি আর বিসি নিয়ে, যে বিফোর খ্রিস্ট, অ্যানো ডমিনি, এগুলো সব মানে অ্যানো ডমিনি ইন দ্য ইয়ার্স অফ লর্ড, মানে ভগবানের সময়কালে, বা ওইদিকে কি ছিল বিফোর খ্রিস্ট, যেহেতু এটা তার মানে একটা ধর্মের ভিত্তিতে করা একটা জিনিস। তো এখন বর্তমানে কিন্তু ওই জিনিসটাকে একটু দূর করার জন্য, একটু সেকুলারিজম আনার জন্য, একটু ধর্ম নিরপেক্ষ করার জন্য ওটাকে বিসিই বলা হয়, অর্থাৎ বিফোর কমন এরা। আর বর্তমানটাকে বলা হয় সিই, কমন এরা। কারণ এটা হচ্ছে কমন এরা আর এটা হচ্ছে বিফোর কমন এরা, বিসিই। হ্যাঁ বুঝলি, ওটা যাতে জাস্ট একটু ধর্ম নিরপেক্ষভাবে দেখানোর জন্য। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, নীতিশার কার লেখা? কমান্ডক। আচ্ছা কোন পিরিয়ড সম্পর্কে লিখেছেন উনি? গুপ্ত পিরিয়ড। আচ্ছা, আর শুক্র নীতিশার কার লেখা? শুক্রর লেখা। আচ্ছা, ওই সময়কার এই শুক্র নীতিশারে দেওয়া আছে যে স্টেট মেশিনারি, মানে রাজ্য পরিচালনা করার যে পুরো কাঠামো, সেইখানে দেওয়া আছে শুক্র নীতিশারে। আচ্ছা, মেকিয়াভেলির লেখা বইয়ের নাম কি? মেকিয়াভেলির লেখা বইয়ের নাম প্রিন্স। আর হচ্ছে আরটা কি বললাম, অ্যারিস্টটলের লেখা বইয়ের নাম পলিটিক্স। এই দুটো বই কার সাথে তুলনা করা হয়? কৌটিল্যের কার কি বই? অর্থশাস্ত্র। কোন সময় লেখা হয়েছে? 4th সেঞ্চুরি বিসিতে। কি কি আছে ওই বইয়ের মধ্যে? তৎকালীন সময়ের অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল এবং সোশ্যাল, তিনটে অ্যাঙ্গেলই কিন্তু আছে, অর্থাৎ একটা শাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থা, তিনটে সম্পর্কেই বলা আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে নীতিশার, নীতি, বাক্য অমৃত। কি বললাম? নীতিশারটা কিন্তু তিনটে বই হয়ে গেল। একটা হচ্ছে কি শুধু নীতিশার, কমান্ডকের লেখা, শুক্র নীতিশার, শুক্রের লেখা, আর হচ্ছে কি নীতিশার, নীতি, বাক্য অমৃত। এটা কার লেখা? এটা হচ্ছে সোমদেব সুরীর লেখা। কার লেখা? সুরী, সোমদেব সুরী। এটা ওই একই রকম ভাবে, হ্যাঁ এটা হচ্ছে নীতিশার, নীতি, বাক্য অমৃত। মানে সবাই মোটামুটি এই নীতিশার দিয়ে যেগুলো বইগুলো নয়, বেশিরভাগই ওই স্টেট মেশিনারি, মানে রাজার যে নিয়ম কানুন, রাজার কাঠামো, সেই সমস্তগুলো নিয়েই আর কি বলা আছে নীতিশারে, মানে রাজার ডিউটি টাইপের এই যে ব্যাপারগুলো, মানে কেমন কি হওয়া উচিত। আচ্ছা, এইবার তাহলে নীতিশার দিয়ে আমরা কটা বই পেলাম টোটাল? তিনটে। তাহলে তুই বল প্রথম থেকে কি কি বই পেলাম? নীতিশার ফার্স্টে কমান্ডক, শুক্র নীতিশার, শুক্রের লেখা। আর নীতিশার, নীতি, বাক্য অমৃত কার লেখা? কার লেখা? সোমদেব সুরী। সোমদেব সুরীর লেখা। ঠিক আছে, তোদের বেশি গরম লাগবে ওই বোর্ডখানা নিয়ে পাখা কর, বোর্ডটা নিয়ে, বোর্ডটা ইয়ে খাতাগুলো খোল, হ্যাঁ দিয়ে পাখা ইয়ে হাওয়া নে, পরের দিন থেকে হাত পাখা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, এবার শোন, তাহলে ওই গেল। এবার হচ্ছে দেখ, অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের বললাম। এবার একই রকম ভাবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বৃহস্পতি অর্থশাস্ত্র। বৃহস্পতি অর্থশাস্ত্র, এটা কার লেখা হবে তাহলে? অবশ্যই বৃহস্পতির লেখা, বোঝাই যাচ্ছে নামের মধ্যে বোঝা। তাহলে এতক্ষণ ধরে এইবার দেখ, আমরা এতক্ষণ ধরে যে বইগুলো আলোচনা করলাম, তার সাথে আগের আমাদের হিন্দু টেক্সট হোক বা বৌদ্ধিস্ট টেক্সট হোক বা জৈন টেক্সট হোক, বা এতক্ষণ ধরে যেগুলো, এর মধ্যে সবগুলোর মধ্যে মোটামুটি একটা না, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল টেক্সটের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এগুলোকে হিস্টোরিক্যাল টেক্সটের মধ্যে পড়বে, কিন্তু ঘটনা হচ্ছে কোনোভাবে তো পলিটিক্যাল অ্যাঙ্গেল তো বা ইনফ্লুয়েন্স বা তোর এই মানে কিছু রিলিজিয়াস অ্যাঙ্গেলও চলেই আসে। তাহলে এইবার হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি হিস্টোরিক্যাল একটা, মানে আমরা যদি ইতিহাসের উৎস করছি, তো ঐতিহাসিক যদি রাইটিং আমরা হিসাব করি, প্রকৃতপক্ষে যদি আমরা ঐতিহাসিক রাইটিং হিসাব করি, সেইখানে হচ্ছে রাজতরঙ্গিনী। সেখানে কি? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী মানে কি? দ্য স্ট্রিম অফ কিংস। রাজ মানে কি? কিং। রাজা থেকে কিং, রাজ। আর তরঙ্গিনী মানে কি? নদী। তাহলে রাজ তরঙ্গিনী মানে হচ্ছে স্ট্রিম অফ কিংস, মানে রাজাদের যে নদী। ঠিক আছে, তাহলে বইয়ের নাম। আচ্ছা, এটা লিখেছে কে? কলহন। কবে লিখেছে? ইম্পর্টেন্ট, 12th সেঞ্চুরি এডি।
হ্যাঁ, অর্থাৎ 1200 এডিতে, 1200 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, এইখানে বলছে ইট ইজ এ স্ট্রিং অফ বায়োগ্রাফিস অফ কিংস অফ কাশ্মীর। তার মানে কি, এটা যে কাশ্মীরের রাজাদের জীবনী একদম পুরো প্রথম থেকে শুরু করা, ঠিক আছে। এখানে বলছে এইটা কিন্তু কিছুটা পরিমাণ হলেও ইতিহাসের তথ্য বহন করে, ঐতিহাসিক তথ্য বহন করে। যদি আমরা বিখ্যাত ঐতিহাসিক আর.সি. মজুমদারের ভাষায় বলি, বিখ্যাত মানে রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের কথা বলি, তিনি বলছেন যে দেয়ার ইজ ওনলি ওয়ান হিস্টোরিক্যাল বুক প্রপারলি সো কল্ড রিটেন বাই কলহনা ইন 12th century AD, দিস ইজ রাজ তরঙ্গিনী। মানে প্রকৃতপক্ষে যদি আমি প্রাচীন যুগের ক্ষেত্রে যদি বলি যে একমাত্র একটা বইকে এই ঐতিহাসিক মানে প্রকৃতপক্ষে বলা যায়, সেটা হচ্ছে কি রাজ তরঙ্গিনী, যেটা কি করে না হুইচ ডিলস উইথ দ্য হিস্ট্রি অফ কাশ্মীর, যেটা কাশ্মীরের ইতিহাসকে নিয়ে বলে ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস আপ টু দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্যাট ওয়ার্ক। মানে একদম প্রাচীনকাল থেকে শুরু করে ওইটা যে সময় তৈরি করা হচ্ছে, মানে 1148 থেকে 50, 12th century AD, মানে 1148 থেকে 50 এই টাইমটার পর্যন্ত কাশ্মীরের যে রাজা ছিল তাদের সম্পর্কে বলছে, ঠিক আছে। কিন্তু এর অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পুরো হিস্ট্রিক্যাল যদি আমরা ক্যারেক্টারিস্টিকের কথা বলি, সেটা হচ্ছে 7th century AD থেকে ধরে। আর তার আগে যা ছিল বলছে যে দ্য আর্লিয়ার চ্যাপ্টার বিং এ মেডলি অফ কনফিউজ ট্র্যাডিশন অ্যান্ড ফ্যান্সিফুল ইমাজিনেশন। অর্থাৎ 7th century আগে পর্যন্ত যা ছিল বেশিরভাগই ওই কল্পনা করে মানে নিজেদের ফ্যান্সিফুল ইমাজিনেশন দিয়ে মানে ভর্তি করে রাখিছে খাতাগুলো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রপার হিস্টোরিক্যাল যদি বলা তাহলে 7th century থেকে শুরু করে যেটুকু সেটুকু 12th century অবধি, তাই তো। তাহলে আমরা রাজতরঙ্গিনী কার লেখা, কার লেখা রাজতরঙ্গিনী? কলহনের লেখা। কোন জায়গায় বাড়ি ছিল, মানে কোন জায়গায় ইতিহাস লেখা আছে? কাশ্মীরে। তাহলে অ্যাকচুয়ালি প্রথম ঐতিহাসিক বই কাকে বলা যেতে পারে? রাজতরঙ্গিনীকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কবে তৈরি হয়েছিল বইখানে লেখা হয়েছে? 1200 AD না, 12th century বলে ডাইরেক্ট 1200 বলবে। হ্যাঁ, 12th century মানে কিন্তু ওরম হয় ডাইরেক্ট ওরম হবে না, ঠিক আছে। আচ্ছা, কি 1101 থেকে 1200 পর্যন্ত ওইটা হচ্ছে 12th century হবে। তার মানে 12th century বলে তার মানে ওর মধ্যে যে কোনো টাইম হতে পারে। আবার তখন 1200 পার হয়ে গেল, তখন আবার ওটা কি 1201 হয়ে গেলে ওটা কি হয়ে যাবে, তখন 13th century মধ্যে চলে যাবে। আবার দেখি 1299 কিন্তু 13th century। তাই জন্য কোথাও যদি বলে যে 4th century থেকে 4th century মানে কিন্তু 400 না, মানে একদম ডাইরেক্টলি 400, 4th century BC বললি মানে 400 BC ওরকম না, কারণ আগের দিনই বলা আছে যে 100 বছরের পিরিয়ডটাই তো হচ্ছে তোর কি সেঞ্চুরি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা কি বলেছিলাম যে 10 বছরকে কি বলা হয়? 10 বছরকে বলা হয় না ডিকেড। 5 বছরকে কি বলে? লাস্ট টার্ম। আর 100 ইয়ার্সকে কি বলে? সেঞ্চুরি। আর 1000 ইয়ার্সকে কি বলে? মিলেনিয়াম। আচ্ছা, তাহলে এই বুদ্ধি হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটু গুজরাটের ইতিহাস দেখব, ঠিক আছে। গুজরাটের ইতিহাস সেটা হচ্ছে প্রবন্ধ কোষ। কি বললাম নামটা? প্রবন্ধ কোষ। কে লিখেছে? রাজশেখর। কে লিখলো? রাজশেখর, ঠিক আছে। প্রবন্ধ কোষ তাহলে কার লেখা? আচ্ছা, প্রবন্ধ কোষ কার লেখা? নীতি সার নীতি বাক্য অমৃত কার লেখা? নীতি সার নীতি বাক্য অমৃত সোমদেব সুরি। কামান্ডাকের লেখা বইয়ের নাম কি? শুক্র নীতিসার কার লেখা? আর বৃহস্পতির লেখা বই, বৃহস্পতির লেখা বইয়ের নাম কি? বৃহস্পতির লেখা বইয়ের নাম কি? বৃহস্পতি অর্থশাস্ত্র। আচ্ছা, গুজরাটের যে বই আছে প্রথম বইটার নাম বললাম সেটা কি? প্রবন্ধ কোষ। কার লেখা? প্রবন্ধ কোষ কার লেখা? রাজশেখর। প্রবন্ধ কোষ কার লেখা? রাজশেখরের লেখা বইয়ের নাম কি? রাজশেখরের লেখা বইয়ের নাম কি? প্রবন্ধ কোষ কোন জায়গার ইতিহাস বলে? গুজরাট। এবার একটা হচ্ছে হামির মদমর্দন। কি বললাম? হামির মদমর্দন। কি বললাম? আমার সাথে বলবি। হামির মদমর্দন। এটা বই লিখেছে জয় সিং। তাহলে জয় সিং এর লেখা বইয়ের নাম হামির মদমর্দন। কার লেখা? জয় সিং এর লেখা বইয়ের নাম হামির মদমর্দন। আর রাজশেখরের লেখা বইয়ের নাম কি? প্রবন্ধ কোষ। প্রবন্ধ কোষ কার লেখা? আর হামির মদমর্দন কার লেখা? জয় সিং। জয় সিং এর লেখা বইয়ের নাম কি? মদমন্দ করছিস? মদমর্দন। তাহলে হামির মদমর্দন কার লেখা? আর রাজশেখরের লেখা বইয়ের নাম প্রবন্ধ কোষ। তাহলে এই দুটো নাম আশা করি মাথার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তেজপাল প্রশস্তি কার লেখা?
কি তেজপাল প্রশস্তি, এটা দেখ মিল আছে নামের সাথে। তেজপাল প্রশস্তি লেখা হচ্ছে বাস্তুপালের লেখা। কার লেখা? দু জায়গায় পাল আছে, কোনো সমস্যার কথা না। তেজপাল বাস্তুপাল, ঠিক আছে। তেজপাল, তাহলে তেজপাল প্রশস্তি কার লেখা? বাস্তুপাল। বাস্তুপাল লেখা বইয়ের নাম তেজপাল। হ্যাঁ, আচ্ছা। আর একটা বই আছে, সেটা হচ্ছে প্রবন্ধ চিন্তামণি। এই এটা কোশ্চেন আছে, প্রবন্ধ চিন্তামণি। স্বর্ণিলায় হাসপি না, ঠিক আছে। আর একটা বইয়ের নাম কি? প্রবন্ধ চিন্তা। হ্যাঁ, প্রবন্ধ চিন্তামণি। কার লেখা বইয়ের নাম? এই বই, এই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেরুতঙ্গের লেখা। মেরুতঙ্গের লেখা, মেরুতঙ্গ বা মেরুতুঙ্গ বলতে পারিস, মেরুতুঙ্গ, ঠিক আছে। তাহলে মেরুতুঙ্গের লেখা বইয়ের নাম প্রবন্ধ চিন্তামণি। প্রবন্ধ চিন্তামণি। আর প্রবন্ধ কোষ কার লেখা? প্রবন্ধ কোষ রাজশেখর। দেখ, প্রবন্ধ কোষের স আছে, কোষ স, তাহলে রাজশেখরের স আছে, ঠিক আছে। এভাবে মাতালি প্রবন্ধ কোষের স আর রাজশেখরের স, তাহলে। আর বাস্তুপাল প্রশস্তি, তেজপাল প্রশস্তি কার? বাস্তুপাল, কারণ ওখানে পাল আছে, পাল আছে। আর এদিকে হামির মদমর্দন, এটা হচ্ছে জয় সিং, ঠিক আছে। হামির মদমর্দন মানে মদমর্দন করলো কে? জয় সিং, মানে বিজয় পেল, ঠিক আছে। তো হামির মদমর্দন হচ্ছে জয় সিং। আর একটা নাম বললাম মেরুতুঙ্গের লেখা বইয়ের নাম কি? প্রবন্ধ চিন্তামণি, ঠিক আছে। প্রবন্ধ চিন্তামণি, হ্যাঁ। মেরুতুঙ্গ, দেখ এটা কিভাবে মাথায় রাখিস। ধর মনে কর ওই যে সে সোনার ডিম পাড়া একটা হাঁস ছিল, কেউ মারি ফেলেছে, মারি ফেলার পরে এখনো চিন্তায় পড়ে গেছে যে কি করে ফেললো, তাহলে মেরুতুঙ্গ মারি ফেলেছে মনে কর মেরুতুঙ্গ, আর চিন্তায় পড়ে গেছে জন্য কি হবে? প্রবন্ধ চিন্তামণি। মানে ভুলভাল ভাবে মাথায় রাখ, যাতে এই ভুলভাল কথাটাই পরবর্তীকালে মাথায় ক্লিক করবে, ঠিক আছে। যে কি সাথে কি মেলানো ছিল ওটার সাথে মাথায়। যেমন আগের দিন পচা কলা দিয়ে কি বলা ছিল? 825 করলাম, দেখলি 825 পচা কলা করলামে, ঠিক আছে, ক্যালেন্ডার, ঠিক আছে। আর 879 নাভেরি ক্যালেন্ডার ছিল, যে 879 ক্যান নেভার বি 880, তাই তো। মানে 79তেই থেকে যাবে, ও 80তে পৌঁছাতে পারবে না, সেই জন্যই ওটা ছিল, ঠিক আছে। আর তাহলে এইভাবে আমরা কি বললাম, কি মনে রাখলাম, যে সতী স কি মাথায় রাখলাম? রাজশেখরের কি লেখা বই? প্রবন্ধ কোষ, সতী স। আর বাস্তুপালের সাথে পল্লব বলবি, কি মিলানো আছে? বল বল বল, মাথায় প্রেসার দে। তেজপাল। তেজপাল কি? তেজপাল প্রশস্তি, তেজপাল প্রশস্তি। তেজপাল প্রশস্তি কার লেখা? বাস্তুপালের লেখা। আর সতী স মিলে কি হলো? পল্লব। পল্লব বল, কি হলো সতী স মিলে? হ্যাঁ, রাজশেখর। আর কি? প্রবন্ধ কোষ, প্রবন্ধ কোষ। আচ্ছা, চিন্তায় পড়ে গেল কে? কেন চিন্তায় পড়ে গেল? মারামারি করে মারে ফেলে চিন্তায় পড়ে গেছে, সেটা কি? মেরুতঙ্গ। কি কি চিন্তা, কি তার লেখা? তাহলে বইয়ের নাম কি? মেরুতঙ্গের বইয়ের কি? চিন্তামণি। প্রবন্ধ চিন্তা, প্রবন্ধ, তাহলে প্রবন্ধ দিয়ে বেশিরভাগ নাম, ঠিক আছে। প্রবন্ধ চিন্তামণি, প্রবন্ধ কোষ। আচ্ছা, তেজপাল প্রশস্তি। আর একটা নাম হামির মদমর্দন, কার লেখা? জয় সিং। আচ্ছা, এই যে চারটে নাম বললাম সবই কিন্তু গুজরাটের ইতিহাস। কোন জায়গার ইতিহাস? গুজরাটের ইতিহাস। তাহলে আমরা প্রপারলি হিস্টোরিক্যাল রাইটিং কোন বই থেকে পাই? কার লেখা? কোন সময় লেখা হয়েছে? 1108 থেকে 50, মানে 12th সেঞ্চুরি এডি। 12th সেঞ্চুরি, ওটাই তো 1148 থেকে 1150, ওটা 12th সেঞ্চুরি এডি। আচ্ছা, তাহলে আচ্ছা, প্রপারলি আমরা কোন সময় থেকে ইতিহাসটা পাই? মানে 7th সেঞ্চুরি থেকে। আচ্ছা, বৃহস্পতি অর্থশাস্ত্র কার লেখা? আচ্ছা, নীতিসার কার লেখা? কমান্ডো। নীতিসার নীতি বাক্য অমৃত কার লেখা? নীতি বাক্য অমৃত সোমদেব সুরি, সোমদেব সুরি। আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্রের সাথে কোন বইয়ের তুলনা করা হয়? পল্লব বলবি। দুটো বইয়ের তুলনা করা নিলে বল। কৌটিল্যের অর্থশাস্ত্রের সাথে দুটো বইয়ের তুলনা করা হয়, কোন কোন দুটো বই? সেই ইংলিশ না আমারে। তোমরা যারা দেখছো তোমরা কিন্তু উত্তর বলার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে দেখবে ভালো হবে। আর একই জিনিস, হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স কার লেখা? অ্যারিস্টটল। আর আর কার সাথে তুলনা করা হয়? মেকিয়াভেলি দ্য প্রিন্স, প্রিন্স, প্রিন্স। মেকিয়াভেলি হচ্ছে প্রিন্স। তোমরা যারা দেখতে পাচ্ছ আমি একই জিনিস বারবার বলছি, ঠিক আছে। এই বলার উদ্দেশ্য এই কারণে যে এই ক্লাসটা, বা সরি ক্লাস তো না, এটা অ্যাকচুয়ালি আলোচনা। তোমরা যদি আলোচনাটা দেখো তাহলে দেখবে, ঠিক করে শুনলে তাহলে দেখবে অর্ধেকের বেশি তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে। তো সেই জন্য একই জিনিস বারবার করে বলা, আর পরে যদি আরেকটু রিভাইজ করো তাহলে দেখবে আরও ভালো হবে। আচ্ছা, তারপরে এবার আমরা যাবো, তাহলে গুজরাটের ইতিহাস আমরা জেনে গেলাম, 4টে বই। আচ্ছা, জানার আগে লাস্ট আরেকবার, মানে যাওয়ার আগে লাস্ট আরেকবার বল যে প্রবন্ধ কোষ কার লেখা? প্রবন্ধ কোষ কার লেখা? রাজশেখর। তুই বল মেরুতঙ্গের লেখা বইয়ের নাম? মেরুদণ্ডের লেখা বইয়ের নাম
ওটা চিন্তামণি, প্রবন্ধ চিন্তামণি। প্রবন্ধ চিন্তামণি। তুই বল বাস্তুপালের লেখা বইয়ের নাম। বাস্তুপাল, পাল পাল, তেজপাল। তেজপাল, তেজপাল কি? প্রবন্ধ, তেজপাল প্রশস্তি। প্রশস্তি। তুই বলবি জয় সিং এর লেখা, দাঁড়া এটা শুধুই পড়লো বলে, জয় সিং এর লেখা বইয়ের নাম কি? জয় সিং একটা হ্যাঁ বল। হামির মদমর্দন। ঠিক আছে, তাহলে এই চারটে গুজরাটিতে। এবার আমরা চলে যাব যে পরবর্তী আমরা বইয়ে যাব, সেটা হচ্ছে সিন্ধের যে আমরা ক্রনিকলস, মানে সিন্ধের সম্পর্কে আমরা জানি। চাচানামা কিসে জানি? সিন্ধ, সিন্ধ, সিন্ধ মানে সিন্ধ প্রদেশ, মানে জায়গা, পাঞ্জাব টাঞ্জাব। সিন্ধুর ওই দিকটা যে সিন্ধ, তো ওই দিকটা হচ্ছে সিন্ধ। ঠিক আছে, তো চাচানামা, তাই তো চাচানামা, চাচানামা বইয়ের নাম। ঠিক আছে, এবার আমি বলি, আগে ঘটনাটা বলিনি। 18th যে সেঞ্চুরি ছিল, 18th সেঞ্চুরি এটিতে কাজী ইসমাইল, তিনি কে ছিলেন? কাজী ইসমাইল কোন জায়গার কাজী ছিল? আলোরের কাজী ছিল। কোন জায়গার? আলোরের কাজী। তাকে অ্যাপয়েন্ট করেছিল কে? মোহাম্মদ বিন কাসিম। কে? মোহাম্মদ বিন কাসিম। তাহলে মোহাম্মদ বিন কাসিমের দ্বারা নিযুক্ত হওয়া কাজী, তার নাম হচ্ছে কাজী ইসমাইল। কি বললাম? কাজী ইসমাইল। কার দ্বারা নিযুক্ত ছিল? মোহাম্মদ বিন কাসিম। তিনি কোন জায়গার কাজী ছিল? আলোরের কাজী ছিল। আলোর, কাজী অফ আলোর। তাহলে মোহাম্মদ বিন কাসিমের দ্বারা নিযুক্ত কাজীর নাম ছিল কাজী ইসমাইল। তিনি কোন জায়গার কাজী ছিল? আলোরের কাজী ছিল। এবং তিনি একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ। কি বললাম? এই যে সিন্ধ বলেছে, বললাম না সিন্ধের সম্পর্কে জানা যায়। তো তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ, তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ মানে হচ্ছে হিস্টোরি অফ সিন্ধ অর হিন্দ। কি বললাম? হিস্ট্রি অফ সিন্ধ অর হিন্দ, মানে সিন্ধ আর হিন্দ একই বোঝাচ্ছে। যে তারিখ মানে বোঝাচ্ছে হিস্ট্রি, মানে ক্রোনোলজিটা বোঝাচ্ছে। যে তাহলে সিন্ধ বা হিন্দের যে ইতিহাস, সেই বইটার নাম হচ্ছে কি? তারিখ ইয়া সিন্ধ, তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ। কি বললাম? তারিখ ই, তারিখ ই, তারিখ ই, শোন ভালো করে শোন, ভালো করে শোন। তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ, তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ। কে লিখেছে বইটা? বিন কাসিম। বিন কাসিম লিখেছে বই। কাজী ইসমাইল। কাজী ইসমাইল, তিনি তাকে কে নিযুক্ত করেছিল? মোহাম্মদ বিন কাসিম। তিনি কোন জায়গার কাজী হিসেবে নিযুক্ত করেছিল? আলোর। আচ্ছা, এবার আমি হঠাৎ করে সামনে চাচানামা কেন বললাম হঠাৎ করে, তাই না? মাঝখানে আমি তারিখ ইয়া সিন্ধ ইয়া হিন্দ বলে যাচ্ছি, ওদিকে আমি চাচানামা বলে দিলাম। এবার আসল জায়গায় আসি, সেটা হচ্ছে এই বইখানে যে তারিখ কি সিন্ধ ইয়া হিন্দ, এখানে লেখা ছিল আরবিয়ান ভাষায়। কি ভাষায়? আরবিয়ান ভাষায়। কিন্তু এটাকে পরবর্তীকালে পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, তার নাম হচ্ছে চাচানামা। কি হয়েছে? তাহলে চাচানামাটা অ্যাকচুয়ালি তারিখ কি সিন্ধ ইয়া হিন্দ, তারিখ ই সিন্ধ ইয়া হিন্দ খানায় হচ্ছে অ্যাকচুয়ালি কি? চাচানামা। কিন্তু ওটা কি ভাষায় লেখা ছিল? আরবি ভাষায় লেখা ছিল। কি ভাষায় লেখা ছিল? আরবি ভাষায় লেখা ছিল। কিন্তু ওই আরবি ভাষায় যেটা লেখেছিল সেটা পরবর্তীকালে কি ভাষায় লেখা হয়েছে? পার্সিয়ান ভাষায় লেখা হয়েছে। এবং সেটা কে ট্রান্সলেট করেছে? আলী বিন হামিদ কুফি। এবার এরকম নাম অনেক আসবে, ঠিক আছে? অনেক আসবে। আলী বিন হামিদ কুফি। কি বললাম? আলী বিন হামিদ কুফি। একবার আমি বলে দিই ফার্স্টে আরেকবার। আলী বিন হামিদ কুফি। বল। আলী বিন হামিদ কুফি। হ্যাঁ, তার লেখা বইয়ের নাম। তিনি অ্যাকচুয়ালি ওই তারিখ ই সিন্ধ ইয়া হিন্দকে ট্রান্সলেট করেছিল। কি নামে করেছিল? চাচানামা। কিন্তু কততে করেছিল? 816 কততে? 816। আর ওইটা কবে লেখা আছে? ওটা 8th সেঞ্চুরিতে। ও 8 ওটা 8th সেঞ্চুরিতে লেখা আছে, আর এটা হচ্ছে 1216। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে বলতো? ওই যে সিন্ধ বললাম না, একটা সময় তো ওই যে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেছিল, সিন্ধ আক্রমণ করেছিল। তো সেই যে 711 থেকে 12 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যে ভারত আক্রমণ করেছিল, সেই সমস্ত ডিটেলস অ্যাকচুয়ালি এই বইয়ে আছে। ওই জন্য সিন্ধের ইতিহাস আমরা জানতে পারি, সিন্ধের ইতিহাস জানতে পারি। তাহলে কত সালের দিকে মোহাম্মদ বিন কাসিম ভারতে আক্রমণ করেছিল? সিন্ধ আক্রমণ করেছিল কত সালে? 711 থেকে 12, ওই সময়টা। ঠিক আছে, 711 থেকে 12, কোনো সময় ডাইরেক্ট 12 আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই চাচানামার আরো একটা নাম আছে, চাচানামার আরো একটা নাম আছে, আলী বিন হামিদ কুফি। আলী বিন হামিদ কুফি। আলী বিন হামিদ। আচ্ছা, চাচানামার একটা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ফতেহনামা। ফতেহনামা ই সিন্ধ। এবার দেখ, ফতেহনামা মানে কি? ফতেহ মানে কি? মানে জেতা, বিজয় না? ফতেহ বলে না যে ফতেহ হাসিল করনা, বা যে ফতেহপুর সিকরি মানে জেতার পরে আকবর যেটা বানালো। তাহলে ফতেহনামা, ফতেহ মানে কি?
জেতা বিজয়। আবার ওই যে গান আছে না যে কার হার ময়দান ফতে, সেই ফতে, ফতে মানে কি বিজয়। তাহলে ফতে নামা ই সিন্ধ মানে সিন্ধের বিজয়। ফতে নামা ই সিন্ধ মানে কি সিন্ধের বিজয়। তাহলে তাহলে যে বইয়ে সিন্ধের বিজয় লেখা আছে সেই চাচা নামাতে তো লেখা আছে যে সিন্ধ বিজয় করা সম্ভব আছে, ওই জন্য ওই বইটা কি নামে পরিচিত? ফতে নামা ই সিন্ধ নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে আশা করি সিন্ধ সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে কাশ্মীর সম্পর্কে জানলাম কলহন থেকে, কলহনের রাজতরঙ্গিনী থেকে। গুজরাট সম্পর্কে আমরা জানলাম চারটে বই, চারটে বই। তুই একটা বলবি, তুই একটা, তুই একটা, তুই একটা, তাড়াতাড়ি বল। প্রথম একটা বইয়ের নাম বল। প্রথম একটা হ্যাঁ না তুই তাড়াতাড়ি বল। প্রবন্ধ কোষ কার লেখা? রাশিকার তুই বল। তো দ্বিতীয় একটা বল, দ্বিতীয় একটা হচ্ছে তুই বল। তেজপাল হ্যাঁ তেজপাল প্রশস্তি কার লেখা? বাস্তুপাল। পল্লব বল। তার একটা বল, তুই বল। তেজপাল হচ্ছে রাজশিখ কোষ হচ্ছে আমি বলছি এটা বল। জয় সিং জয় সিং এর কি? আচ্ছা হামির আমির মতমর্দন। তুই বল আর একটা বল। চারটে তো আর একটা আছে, তিনটে হয়ে গেছে। হামির মতমর্দন হচ্ছে প্রবন্ধ আমি বলছি আরেকটা বলছি আর যে প্রবন্ধ চিন্তামণি হ্যাঁ চিন্তাপাত্র না মণি চিন্তামণি কার লেখা? প্রবন্ধ চিন্তামণি কার লেখা? ওটা হচ্ছে হাসির মেরুতুঙ্গ। মেরুতুঙ্গ মেরুতুঙ্গ। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এটুকুর মধ্যে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে ফতেনামা ই সিন্ধ কার লেখা? হাতেই নামার সিন হচ্ছে আবু না কাজী কে না না। হাতেই নামার চাকা নামার করেছিল হ্যাঁ কি যেন আবু হামিদ নাকি আলী বিন হামিদ কুফি। ওই চাচা নামাটাই ফতেনামা ই সিন্ধ, কিন্তু অ্যাকচুয়াল বইটার নাম কি? তারিকি হিন্দ না তারিকি হি সিন বা ইয়াহিন তারিকি সিন্ধ ইয়া হিন্দ, ওখানে কার লেখা? ওটা হচ্ছে কাজী ইসমাইল কাজী ইসমাইল লেখা। কোন জায়গার কাজী ছিল? আলো আলো। কে অ্যাপয়েন্ট করেছিল? মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধ আক্রমণ করে? 711 থেকে 712। ঠিক আছে, ওটাই 8th সেঞ্চুরি অ্যাকচুয়ালি। এবার তাহলে আমরা আপাতত এটুকু আমরা হিস্টোরিক্যাল টেক্সট দেখে নিলাম। আচ্ছা এবার কিছু টেক্সট আছে যেগুলো সেমি হিস্টোরিক্যাল, মানে অ্যাকচুয়ালি পুরোপুরি ইতিহাসও বলা যায় না, আবার পুরোপুরি বলাও যাচ্ছে না যে ইতিহাস নয়, এরকম একটা ব্যাপার, সেমি হিস্টোরিক্যাল। যেমন হচ্ছে ইতিহাস বলা যায়, হ্যাঁ এটা পুরোপুরি ইতিহাস বলা যায়। এই যে রাস্তার রঙিনটা, হ্যাঁ রাস্তারঙ্গিনী তো এগুলো ইতিহাস, তো প্রথম ইতিহাস ধরা হচ্ছে, তো এগুলো ইতিহাসের মধ্যেই পড়ে। যেগুলো বললাম ওগুলো ঐতিহাসিক গ্রন্থের মধ্যেই পড়ে, মানে ওগুলো প্রপারলি ইতিহাসের মতো করেই লেখা হয়েছে। কিন্তু আগে যেগুলো বুদ্ধিস্ট জৈন টেক্সট যেগুলো বললাম ওগুলো ইতিহাসের বিষয়টাকে অত মাথায় মানে রাখা হয়নি, তার বদলে ধর্মীয় অ্যাঙ্গেলটা ওই জায়গায় বেশি আছে। আচ্ছা এবার সেমি হিস্টোরিক্যাল টেক্সট যদি আমি বলি তাহলে হচ্ছে প্রথমেই অষ্টাধ্যায়ী ধর একটা বই, তার নাম কি? কে লিখেছে? পাণিনি। তো এটা কিসের বই? গ্রামারের বই, ঠিক, ব্যাকরণের বই। কিন্তু এটা গ্রামারের বই হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ের যে তৎকালীন সময়ের রাজনৈতিক আলো কিন্তু পাওয়া যায় এই বইয়ের মধ্যে। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়, কোন সময়টা মৌর্য যুগ এবং পূর্ব মৌর্য যুগ সম্পর্কে। তাহলে অষ্টাধ্যায়ী প্রাণিনীতে কি কোন যুগ সম্পর্কে পাওয়া যাবে? এবং পূর্ব মৌর্য যুগ সম্পর্কে পাওয়া যাবে। আচ্ছা আমার কাছে একটা বল, এমন একটা বইয়ের নাম আগের দিন বলেছিলাম যেখান থেকে আমরা সোশ্যাল, রিলিজিয়াস, ইকোনমিক লাইফ সম্পর্কে জানতে পারি, কিন্তু পলিটিক্যাল লাইফ সম্পর্কে খুব একটা ধারণা পাই না। একটা বইয়ের নাম বলেছিলাম, মানে বিখ্যাত বই, বল। আগের দিন একটা বইয়ের নাম বলেছিলাম যে বইয়ে বলা ছিল যে সেই বইটা থেকে আমরা তৎকালীন সময়ের পলিটিক্স বাদে ধর বেশিরভাগটা ইকোনমিক্স, সোশ্যাল এবং রিলিজিয়াস লাইফ সম্পর্কে পাই, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং ধার্মিক দিকটা পাই, কিন্তু রাজনৈতিক দিকটা খুব একটা পাই না। এবার ইতিহাস লিখতে গেলে তো ওই দিকটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা বই, তা বল। ঋগ্বেদ আগের দিন বলেছিলাম। আচ্ছা আচ্ছা এবার আমরা কি দেখলাম? পাণিনির লেখা বইয়ের নাম অষ্টাধ্যায়ী। কোন সময়, মানে কি বিষয়ে লেখা? গ্রামার বই, গ্রামার হিসাবে লেখা, গ্রামার বই। এবার গ্রামার বই হিসাবে লেখা হলে ওই সময়কে আমরা পলিটিক্স সম্পর্কে জানতে পারি। কৃষি ব্যাকরণ মানে হ্যাঁ, তো অবশ্যই সংস্কৃত ভাষা নিয়েই লিখবে। হ্যাঁ, আর তারপরে কি আর হচ্ছে তোর কি বললাম, কোন সময় সম্পর্কে আমরা জানি? হ্যাঁ, প্রি মৌর্য যুগ এবং প্রি মৌরিয়ান পিরিয়ড এবং মৌরিয়ান পিরিয়ড, ঠিক আছে, এই দুটো সম্পর্কে আমরা জানি। আচ্ছা এরপর আমরা দেখবো ঋষি গার্গী, তার লেখা বই নাম হচ্ছে গার্গী সংহিতা। হ্যাঁ, গার্গী সংহিতা, সেটা কোন পুরাণের অংশ? যুগ পুরাণের অংশ। কি পুরাণের অংশ? যুগ পুরাণের অংশ, গার্গী সংহিতা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি জ্যোতিষ টেক্সট, একটা কি টেক্সট? জ্যোতিষ টেক্সট। আচ্ছা
কিন্তু জ্যোতিষ টেক্সট হওয়া সত্ত্বেও এখানে গ্রিক এবং স্কাইথিয়ান ইনভেশন আছে, মানে গ্রিক এবং স্কাইথিয়ান মানে কি শক, এদের সম্পর্কে আমরা জানি। তাহলে বল, যুগ পুরাণের অংশ হচ্ছে গার্গী, ঋষি গার্গীর লেখা বইয়ের নাম হচ্ছে গার্গী সংহিতা। সেখানে আমরা, এটা অ্যাকচুয়ালি কি টেক্সট? জ্যোতিষ টেক্সট, তাই তো? গার্গী সংহিতা কি টেক্সট? জ্যোতিষ টেক্সট। আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে দেখ গার্গী, আচ্ছা নামটা কি দিয়ে? জি দিয়ে, তো গ্রিক, জি ফর গ্রিক। এবার গ্রিকের সাথে স্কাইথিয়ান আগেও ছিল, গ্রিকের সাথে স্কাইথিয়ান। আর হুনটা অ্যাকচুয়ালি এক্সট্রা কোন জায়গায় ছিল? মহাভারতের সময়। আর রামায়ণে কি ছিল? এই গ্রিকের সাথে স্কাইথিয়ান। গ্রিক মানে তো জবন, গ্রিক মানেই জবন, আর এদিকে তার সাথে স্কাইথিয়ান মানে শক। এই দুটো রামায়ণেও ছিল, এই দুটো গার্গী সংহিতাতেও আছে। মহাভারতে এক্সট্রা কি আছে? হুন আক্রমণ আছে এক্সট্রা। হুনটা আমি বুঝলাম পরে এসেছিল, তাই জন্যই পরে। আচ্ছা, তারপরে আমরা দেখবো সেটা হচ্ছে পতঞ্জলির একটা বই, তার নাম হচ্ছে মহাভাষ্য। পতঞ্জলি লেখা বইয়ের নাম কি? মহাভাষ্য। মানে নামটার মধ্যে বুঝতে, মহাভাষ্য মানে ভাষ্য মানে কি? যে ধারাভাষ্য দেয় না, কমেন্ট্রি, কমেন্টেটর যারা কমেন্ট্রি করা, ভাষ্য মানে যেটা। তাহলে মহাভাষ্য মানে কি? অ্যাকচুয়ালি বলছে এটা একটা কমেন্ট্রি বুক। কি বুক? কমেন্ট্রি বুক। মানে একটা কিসের উপরে কমেন্ট্রি বুক? না, পাণিনির অষ্টাধ্যায়ী। পাণিনি যে গ্রামার বইখানে লেখা আছে সেটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা আছে কোন জায়গায়? আচ্ছা ধর আমাদের যে সংবিধান আছে, নর্মাল যে সংবিধান আছে, ওটা যদি সাধারণ লোকে পড়ে কি বুঝতে পারবে ঠিক করে? সাধারণ মানুষের পক্ষে আমাদের সংবিধান বোঝাই সম্ভব না। কোন আর্টিকেল কি আছে, তার ব্যাখ্যাকে অ্যাকচুয়াল কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? ওটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তাই জন্য কি করে না, অনেক অনেক বিখ্যাত যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা কি করে? সংবিধানটা এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে, ঠিক আছে? বা দেখি আমাদের ভগবত গীতা, গীতা যদি আমরা সাধারণ মানুষ যদি পড়ে, কয়েকটা শ্লোক পড়ে নিল, ও কি বুঝতে পারবে যে ভেতরে অ্যাকচুয়ালি কি আছে? কিন্তু ওটা থেকে বিভিন্ন বড় বড় মনীষীরা তারা কি করে, বা বড় বড় ব্যক্তিরা তারা কি করে? ওটা এক্সপ্লেন করে বই লেখে, ঠিক আছে? তো সেরকম ভাবেই যে পাণিনির লেখা যে বই, তার নাম কি? পাণিনির লেখা বই নাম অষ্টাধ্যায়ী। সেই বইটা হচ্ছে গ্রামার বই, কিন্তু ওই গ্রামার বই সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু কষ্টকর। তা ওইটাকে মহাভাষ্য, মানে একটা বই লিখলো সেটার নাম কি? মহাভাষ্য। সেখানে ওই গ্রামার বইটার কি এক্সপ্লেন করা আছে, কমেন্ট্রি করা আছে, এক্সপ্লেন করা আছে। কে লিখেছে এটা? পতঞ্জলি, ঠিক আছে? কিন্তু এখানেও কিন্তু কিছু পরিমাণ আমরা ঐতিহাসিক তথ্য পাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালিদাসের লেখা একটা নাটক যার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্র। কি? মালবিকাগ্নিমিত্রম, ঠিক আছে? বা মালবিকাগ্নিমিত্র, ঠিক আছে? এটা একটা ড্রামা বা এটা একটা নাটক। আচ্ছা, এটা হচ্ছে তার লেখা প্রথম নাটকের নাম হচ্ছে কি? মালবিকাগ্নিমিত্র। আচ্ছা, কালিদাসের লেখা আরো কিন্তু কিছু বই আছে, মালবিকাগ্নিমিত্র, কুমার সম্ভব, ঋতু সংহার, ঠিক আছে? আরো বই আছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করবো না, আমরা একটু পরে, ওগুলো অনেক পরে দেখবো। কিন্তু আপাতত আমরা যেটা দেখছি কালিদাসের লেখা, তাহলে প্রথম নাটকের নাম কি? কালিদাসের লেখা প্রথম নাটকের নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্র। মালবিকা মিত্র না, মালবিকাগ্নিমিত্র, বা সংস্কৃত দিয়ে বলি কি হবে? মালবিকাগ্নিমিত্রম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এইটাতে আমরা শুঙ্গ বংশ সম্পর্কে পাই। তাহলে কি পাই? হ্যাঁ, মালবিকাগ্নিমিত্রমে আমরা কি সম্পর্কে পাই? শুঙ্গ, ঠিক আছে? হ্যাঁ, শুঙ্গ বংশ। ধর এরম ভাবে মনে রাখ যে মালবিকা নামে একটা মেয়ে ছিল, সে দেখতে বেশ অনেক সুন্দর ছিল, ঠিক আছে? মালবিকা নামে একটা মেয়ে ছিল, তার সে দেখতে অনেক সুন্দর ছিল। তো সেই জন্যই মাথায় রাখ যে সুন্দর ছিল মানে কি? শুঙ্গ ডাইনাস্টি। সুন্দর হিসাবে কোন ডাইনাস্টি আসছে? শুঙ্গ ডাইনাস্টি। আর মালবিকা নামে মেয়েটা সুন্দর ছিল, তাই জন্যই মালবিকাগ্নিমিত্র, ঠিক আছে? এবং মনে কর মালবিকা মেয়েটা তোর বন্ধুও ছিল, তাই মিত্র কথাটা আছে, মানে কি এই জায়গায়? বন্ধু। তাহলে মালবিকা তোর বন্ধু ছিল, তাই তো? মালবিকা নামে তাহলে একটা সুন্দর মেয়ে তোর বন্ধু ছিল, সেই হিসাবে মাথায় রাখ। তাহলে মালবিকাগ্নিমিত্র, শুঙ্গ ডাইনাস্টি, ঠিক? কি জ্বালা। আচ্ছা, তাহলে মালবিকাগ্নিমিত্র বইটা হচ্ছে কোন বংশের সম্পর্কে লেখা আছে? শুঙ্গ বংশ সম্পর্কে লেখা আছে। কে লিখেছে? কালিদাস। কালিদাসের এটা একটা কি? নাটক। এটা কালিদাসের লেখা প্রথম নাটক। এইবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ লাইনটা আমরা বলতে যাচ্ছি, সেই লাইনটা হচ্ছে এইটাকে বলা হয় মিরর অফ ইন্টেরিয়ার লাইফ অফ রয়্যাল ডাইনাস্টিস। মানে রাজ দরবারের যে অভ্যন্তরীণ জীবন, তার যেন আয়না এই বইটা। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, নিম্নলিখিত কোন বইকে বলা হয় রাজ দরবারের অভ্যন্তরীণ জীবনের আয়না? কি বললাম? নিম্নলিখিত কোন বইকে বলা হয় যে রাজ দরবারের অভ্যন্তরীণ জীবনের আয়না? সেটা বলা হবে কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্র। তার মানে কি? রাজ দরবারের নাটক, তার মানে রাজ দরবারের ভেতরের খবর কিন্তু এই বইটাতে ছিল, ঠিক আছে? নাটকটা যদি দিয়ে তুই একটা বই লিখিস, বই নাটক কি তুই গাছের ছালের উপর লিখবি?
তো বই একাই তো লিখবি, কি জ্বালা। সত্যি। আচ্ছা যাই ওকে ঘাসের উপর লেজ চুপ, বাদ দে। আচ্ছা, বিশাখা দত্তের লেখা একটা বইয়ের নাম হচ্ছে, এবার চুপ কর, বিশাখা দত্তের লেখা বইয়ের নাম কি? মুদ্রা রাক্ষস। এটাও কিন্তু একটা ড্রামা, এটাও একটা। তাহলে বিশাখ দত্তের লেখা বইয়ের নাম কি? মুদ্রা রাক্ষস। ঠিক আছে, বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস একটা কি ড্রামা বা একটা নাটক। ঠিক আছে, এবার দেখ কীভাবে মাথায় রাখবি। ঠিক আছে, একটু বলি সেটা তো। বৈশাখ মাসে আমরা কি জানি? ঝড় হয়। বৈশাখ মাসে আমরা দেখি যে মাটি পুরো মানে একদম ফাটল ধরে যায়, তাই তো? চারিদিকে হাহাকার, মানুষের হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, গরমে মানুষের হাতে কোনো কি নেই, মুদ্রা বলতে কিচ্ছু নেই, মানুষের সব টাকা শেষ হয়ে গেছে, তাই তো? বৈশাখ মাসে যে গরম পড়ে তাতে মানুষের হাতে কোনো মুদ্রা থাকে না, সব সমুদ্র কি শেষ হয়ে যায় সাধারণত, হাহাকার চারিদিকে, এদিকে কৃষিকাজ নেই, কিচ্ছু নেই। তাহলে এই যে মুদ্রা রাক্ষস, মানে সে যেন বৈশাখ মাসটা যেন রাক্ষসের মতো সব মুদ্রা খেয়ে ফেলেছে, ঠিক আছে তো, মানুষের পকেট থেকে। ঠিক আছে, তাহলে মুদ্রা রাক্ষস বৈশাখ মাসে সব মুদ্রা খেয়ে, তাহলে বিশাখা দত্তের লেখা বইয়ের নাম হচ্ছে কি মুদ্রা। তাহলে এই কিনি ভুলবি আর না, তাহলে মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, আশা করি ভুলবি না কিন্তু। ঠিক আছে, মাথায় রাখবি। তাহলে কোন মাসে ব্যাপারটা হয়েছিল? বৈশাখ মাসে। কি হয়েছিল? মুদ্রা সব খেয়ে ফেলেছিল রাক্ষসের মতন, তাই তো? তাহলে মুদ্রা রাক্ষসের লেখা, সরি, মুদ্রা রাক্ষস বইটি কে লিখেছে? বিশাখ দত্ত। ঠিক আছে, তাহলে এটা একটা কি ড্রামা। আচ্ছা, এইখানটায় কিন্তু ডেসক্রিপশন আছে। কিসের ডেসক্রিপশন আছে না? চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ওই সেই কৌটিল্যের সহযোগিতায়, তার প্রধানমন্ত্রী কৌটিল্য বা ওই যে চাণক্য তার সহযোগিতায় কিভাবে ওই যে তৎকালীন সময়ে রাজার নাম কি ছিল? অত্যাচারী রাজার নাম কি ছিল? ধননন্দ, নন্দবংশের ধননন্দ, সেই রাজার কিভাবে পরাজিত করে কিভাবে সিংহাসনে আরোহণ করলো, সেই সমস্ত কাহিনী লেখা আছে কোন বইয়ে? এই মুদ্রা রাক্ষসে। বোঝা যাচ্ছে পল্লব? ঠিক আছে, আচ্ছা। এবং এছাড়াও তৎকালীন সময়ে তো আমরা অবশ্যই আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে জানতেই পারবো। তাহলে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আমরা কি কি পাচ্ছি সেটা হচ্ছে, ধর একটা হচ্ছে বইটার নাম কি, কে লিখেছে? বিশাখ দত্ত। এবার এটা একটা কি ড্রামা হলো, 3টে পয়েন্ট হয়ে গেল। এবার এটার মধ্যে কোন সময়কাল সম্পর্কে জানবো? আরে বৈশাখ মাস তো মনে রাখার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে এটা হচ্ছে মৌর্য টাইম সম্পর্কে আমরা জানতে নিল। আচ্ছা, হাস না। তাহলে আমরা কোন সময় সম্পর্কে জানতে পারবো? মৌর্য সম্পর্কে, মৌর্য যুগ সম্পর্কে। আচ্ছা, মৌর্য যুগে তাহলে আমরা কার সম্পর্কে জানি এক্স্যাক্টলি? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কার সহায়তায় কাকে পরাজিত করেছিল? কোন বংশকে পরাজিত করে? হ্যাঁ, কার সহায়তায়? কৌটিল্য বা চাণক্য, তার সহায়তায় নন্দ বংশকে কিন্তু পরাজিত করে। সেই নন্দ বংশের রাজা তখন কিছু ধননন্দ। আচ্ছা, তাহলে হলো, তাহলে এই হচ্ছে আসল কাহিনী। এবার আমাকে বল, কালিদাসের লেখা বইটির নাম কি? কি বলেছিলাম? দেখে কি জন্য বলছিস তুই? মালবিকা। আচ্ছা, মালবিকা অগ্নিমিত্রমে কোন বংশ সম্পর্কে বলা আছে? শুঙ্গ বংশ সম্পর্কে বলা আছে। কি বলেছিলাম? হ্যাঁ, সেটা তো আছে। মনে রাখার জন্য কি বলেছিলাম? যে তোর বন্ধু কিন্তু সে খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে হয়ে গেল। তাহলে মালবিকা অগ্নিমিত্রম। আচ্ছা, কোন গ্রন্থকে বলা হয় যে মিরর অফ ইন্টেরিয়র লাইফ অফ রয়্যাল ডাইনাস্টি, মানে রাজ দরবারের অভ্যন্তরীণ জীবনের আয়না বলা হয় কোন বইকে? মালবিকা অগ্নিমিত্রম। ঠিক আছে, এই বইটা মিত্রম, তাই তো? হ্যাঁ, মিত্রম বা মিত্র বলিস। আচ্ছা, মহাভাষ্য কার লেখা? কোন বইয়ের উপর কমেন্ট্রি করা? পাণিনি বইয়ের। পাণিনি লেখা বইয়ের নাম অষ্টাধ্যায়ী। আচ্ছা, ঋষি গার্গীর লেখা বইয়ের নাম? তার এটা একটা কি ধরনের টেক্সট? গ্রামার, বাংলা গ্রামার। এটা একটা জ্যোতিষ শাস্ত্র। গার্গী সংহিতা হচ্ছে কি একটা জ্যোতিষ শাস্ত্র। কিন্তু এছাড়াও এখানে আমরা কি পাই? গ্রিক এবং স্কাইথিয়ান যারা ছিল তাদের আমরা আক্রমণ সম্পর্কে, ওদের সম্পর্কে আমরা জানতে পারি, তাই তো? আচ্ছা, চাচা নামা বইটা কে লিখেছিল? চাচা নামা। পল্লব বলবি, ব্রেনে প্রেসার দে।
তুই বল। চাচা নামা সুমন বল তো। আল হামিদ না কি যেন আলী বিন হামিদ কুফি। দেখ যত এঙ্গেজ না হবি, নিজের যত দূরে দূরে রাখবি তোরা, ঠিক আছে, তত দূরে দূরেই চলে যাবি। যত ভয় পাবি তত দূরেই চলে যেতে থাকবি, ঠিক আছে, ভয় পালি চলবে না। একই সাথে তো সবাই শুনছিস। তাহলে আলী বিন হামিদ কুফি, তাহলে বইয়ের নাম চাচা নামা। এই চাচা নামা অন্য কি নামে পরিচিত? চাচা নামা হচ্ছে ফাতিয়া হিন্দ। ফতেনামা ই সিন্ধ। কেন এটি ফতেনামা ই সিন্ধ নামে পরিচিত? বিজয় ওই তো বিজয়ের কাহিনী। কি, কার বিজয়ের কাহিনী? সিন্ধ বিজয়ের কাহিনী। কিন্তু কে বিজয় করেছিল? না না আরে বলো, বল, একটা প্রশ্নের উত্তর দে। মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কত সালে আক্রমণ করেছিল? ওই যে 1111 700 11 থেকে 712। 7 থেকে 12। আচ্ছা ঠিক আছে, এইটা সম্পর্কে যে অরিজিনাল বই তার নাম কি? আছে কারণ বলতে তারিকি সিন ইয়া হিন্দ। তারিকি সিন্ধ ইয়া হিন্দ। তারিকি সিন্ধ ইয়া হিন্দ মানে কি? মানে হচ্ছে ওই তো সিন্ধের হিস্টোরি অফ সিন্ধ অর হিন্দ, হিস্টরি অফ সিন্ধ মানে সিন্ধ অথবা হিন্দের ইতিহাস। আচ্ছা, এই বইটা অ্যাকচুয়ালি কে লিখেছিল? অ্যাকচুয়ালি লেগেছিল কাই ইসলাম না ছিল ইসমাইল। বল। কাজী ইসমাইল। হাজি ইসমাইল কাজী ইসমাইল। তিনি কোন জায়গার কাজী ছিল? আলোর আলোর। এবার এই তাকে কে অ্যাপয়েন্ট করেছিল? মোহাম্মদ বিন মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তাহলে আমরা আপাতত একটু সেমি হিস্টোরিক্যাল টেক্সট আমাদের কমপ্লিট হয়ে গেল। কিন্তু তার আগে আমরা একবার যাব। তুই বল, মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস কার লেখা? তাকাবি না নিচের দিকে। মুদ্রা রাক্ষস দিয়ে নাম ট্রিক্সটা মাথায় কর। বিশাখ দত্ত। বিশাখ দত্ত। ট্রিক্সটা মাথায় রাখবি, তাহলে কি তাড়াতাড়ি মনে পড়ে গেলো। কি বলেছিলাম? বৈশাখ মাসে হ্যাঁ, মুদ্রা শেষ হয়ে গেছে, সব রাক্ষসের মতন সব খাই নিয়েছে বৈশাখ মাস, তাই জন্য তাহলে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। এইগুলো শোনো, তোমরা শোনো, যে তোমরা দেখো, যদি এগুলো তোমরা বাড়িতে আর একবার দুবার দেখো ভিডিওটা, বা একটু প্র্যাকটিস বেশি করো, তাহলে দেখো তোমরাও পারবে, ঠিক আছে। প্রথম একবার শুনলে কিছু হয় না, একবার শুনলে পরে মনে থাকবে না, তোমাদের আরও এটাকে বারবার দেখতে হবে, তাহলে দেখবে মাথায় থাকবে।